প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদেরকে প্রথম ক্লাসে আমি কবি আবু মুস্তফা কামালের ছবি কবিতাটা পড়িয়েছিলাম। তো এটা যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষার সিলেবাসে দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় থাকবে, সেজন্য আমরা আজকে একটা বিষয়, বাংলা ব্যাকরণের একটা বিষয় তোমাদের সাথে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে বাক্য, বাংলা বাক্য। বাংলা বাক্য বলতে আসলে বাক্য বা সেন্টেন্স, যে বিষয়টা আমরা যদি এই বিষয়ে কথা বলি, সেন্টেন্স বা বাক্য আসলে তৈরি হয় কিভাবে। বাক্যটার সাথে সম্পর্ক রয়েছে কতগুলো পদের, অর্থাৎ কতগুলো পদ মিলে একটা বাক্য হয়। তার শুধু যদি আমরা কতগুলো পদ মিলিয়ে দিই, পদ মানে কি? পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, এবং যে পদগুলো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। যখন আমরা বলবো যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে পদ বা পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে আমরা বাক্য বলি। এই বাক্য কতগুলো পদের সমষ্টি এবং বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হবে। তাহলে বাক্য আমরা যেমন আমি বাড়ি যাই, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এরকম একটা বাক্য। আমরা একটা বাক্যের প্রথম যে বিষয়টা, বাক্য গঠনের যে বিষয়, বাক্যে একটা যদি বাক্য হতে হয়, যে কতগুলো পদ যদি আমরা মিলিয়ে দিই তাহলে আসলে এটা বাক্য হবে কিনা, আমাদের একটা যে আমরা যদি বাক্যের সার্থক বাক্যের উপাদান, একটি সার্থক বাক্যের জন্য কি কি উপাদান থাকা দরকার, আমরা আজকে প্রথমেই এই আলোচনাটা করব। উপাদান সার্থক বাক্যের, সার্থক বাক্যের জন্য কি কি উপাদান, একটি সার্থক বাক্যের জন্য কি উপাদান আমাদের লাগবে, আমরা এটা প্রথমে আলোচনা করি। বাক্যের বেশ কিছু প্রশ্ন আছে, অনেকগুলো বাক্যের চ্যাপ্টারটা আসলে অনেক বড়। তোমাদেরকে আজকে আমি একটি বাক্য কাকে বলে, বাক্য আমরা প্রথমে সংজ্ঞা দিলাম যে যে সমস্ত পদ বা পদ সমষ্টির দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সেই পদ বা পদ সমষ্টিগুলোকে বাক্য বলে। তো এই বাক্যের একটা বাক্য গঠন করতে হলে সার্থক বাক্যের জন্য কি কি উপাদান বা কি কি বিষয় থাকতে হয়, সেই বিষয়গুলো বা তিনটি গুণ, একটা সার্থক বাক্যের তিনটি গুণ আছে। আর বাক্যটা হচ্ছে ভাষার বৃহত্তম একক। আমরা যে কথা বলি, আমরা যখন মানুষের মনের ভাব প্রকাশ করি, মানুষের সাথে কথা বলি, তখন বাক্য বলতে হয়। আমি শুধু একটা শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারবো না। ক্ষেত্র বিশেষ পারবো, যে তুমি বাড়ি যাবে, আমি যদি বলি যে না অথবা হ্যাঁ, হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু আমি বাড়ি যাব এটা বোঝা যায়, কিন্তু সবসময় কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না, যে একটা শব্দ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করাতে পারবো না। তো সেই জন্য একটি সার্থক বাক্যে কি কি বিষয় থাকবে আমরা যদি একটু দেখে নিই। একটি সার্থক বাক্যে প্রথমে থাকবে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে আসক্তি, এবং 3 নম্বর হচ্ছে যোগ্যতা। একটি সার্থক বাক্যে তিনটি বিষয় থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোনো কিছুর ইচ্ছা। আকাঙ্ক্ষা হচ্ছে ইচ্ছা। তো ইচ্ছাটা কিরকম? যে একটা বাক্য যখন আমরা বাক্যের অর্থকে ভালোভাবে বোঝার জন্য যে আমরা যতগুলো পদের প্রয়োজন, তার সবগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমি বাড়ি, তুমি বই, ঢাকা বাংলাদেশের। এখানে তিনটা বাক্য লক্ষ্য করো, আমি বাড়ি, তুমি বই, ঢাকা বাংলাদেশের। এই তিনটা বাক্যের মধ্যে আমরা কি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পেরেছি? আমরা কি বলতে পারি আমি বাড়ি? আমি বাড়ি মানে কি? আমি কি বাড়ি? তুমি বই, তুমি কি বই? ঢাকা বাংলাদেশের, ঢাকা বাংলাদেশের কি? তুমি বই কি? আমি বাড়ি কি? তাহলে এখানে সম্পূর্ণ করতে হলে আমি বাড়ি যাই,
তুমি বই পড়ো, ঢাকা বাংলাদেশের রাজধানী। আশা করি বুঝতে পেরেছো যে আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই যে আমরা বাক্য বললাম, যদি সম্পূর্ণভাবে প্রকাশ না করে আমরা যদি অসম্পূর্ণ রেখে দেই, কোনো শব্দ বা পদ যদি আমরা অসম্পূর্ণ রেখে দিই, তাহলে সেটা আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে না। আমরা যদি বুঝতে চাই কোনো অর্থ ভালোভাবে বুঝতে হলে, তাহলে আমাদেরকে সমস্ত পদগুলোকে লিখতে হবে। অর্থ উপলব্ধির জন্য এক বা একাধিক বেশি পদ শোনার যে ইচ্ছা, মানে আমি এই অর্থটা বোঝার জন্য আমি বাড়ি, এরপরে যে শব্দটা যে পদটা যাই পড়ি পড়ো রাজধানী, এইগুলো শোনার যে ইচ্ছা, এই পদগুলো এখানে দুইটা পদ, এগুলোর পরে যে এগুলো শোনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যে কোনো বাক্যে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য একটা মানে সম্পূর্ণ পদ শোনার যে ইচ্ছা, অসম্পূর্ণ পদ হলেই আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে না। তাহলে আমরা কোনো বাক্য লিখতে গেলে আমাদেরকে অসম্পূর্ণ পদ ব্যবহার করা যাবে না, অর্থাৎ আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে না। তোমরা আকাঙ্ক্ষার বানানটা অনেকেই আকাঙ্ক্ষা পরীক্ষার খাতায় আকাঙ্ক্ষা ক্ষীয় দিয়ে লেখো, এটা কিন্তু ভুল, এটা ভুল। আকাঙ্ক্ষা বানানটা সবসময় মনে রাখবে যে আকাঙ্ক্ষা বানান হচ্ছে ওর সাথে ক্ষীয় হবে, ও ক্ষীয় আকার আকাঙ্ক্ষা। তাহলে আমি বাড়ি যাই, তুমি বই পড়ো, ঢাকা বাংলাদেশের রাজধানী, এরকম যখন বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে তখনই এই পুরোপুরি অর্থটা বোঝা যাবে এবং বাক্যটাও পূর্ণতা পাবে। পূর্ণতা পেলেই একটা সার্থক বাক্য হবে। আসক্তি হচ্ছে বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি বা পদ সময় পরস্পর যে তোমাদের পরস্পর অন্যযুক্ত বা সম্পর্ক অনুযায়ী যথাস্থানে সংশ্লিষ্ট সংস্থাপিত হলে আসক্তি বলবে। অর্থাৎ আমরা যে বাক্যটা বলবো, কোনো বাক্য যদি আমি লিখি যে ধরো এলোমেলো ভাবে, যদি বাক্যটাকে আমি সুশৃঙ্খল, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসক্তি। 2 নম্বরটা যদি আমরা আলোচনা করি যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম আসক্তি। এই আসক্তি মানে কি? আসক্তি বা এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে নৈকট্য। যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম পদবিন্যাসী আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হবে আসক্তি। যে আসক্তিগুলোকে আমরা মানে বাক্যটা কোনটার পর কোনটা বসবে, যেমন আমরা যদি বলি যে শেরে বাংলা মহান ছিলেন, যে আমরা যদি বলি যে শেরে বাংলা মহান ছিলেন নেতা, একটা উদাহরণ দিলাম, শেরে বাংলা মহান ছিলেন নেতা। তারপরে আমরা যদি আরেকটা যদি উদাহরণ দিই যে গরজে গগনে মেঘ, গরজে গগনে মেঘ বর্ষা ঘন, গরজে গগনে মেঘ বর্ষা ঘন, এটা তোমাদের সোনারতরী কাব্যের মধ্যে আছে। শেরে বাংলা মহান ছিলেন নেতা, এটা দিয়ে কিন্তু আসলে আমরা পুরোপুরি যে সুশৃঙ্খল যে পদবিন্যাসটা আমাদের হয়নি। কারণ আমাদের বাক্যের মধ্যে কিন্তু একটা বিষয় আছে, তোমরা জানো যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, মানে এসওভি, সাবজেক্ট মানে প্রথমে তোমার সাবজেক্ট, তারপরে অবজেক্ট অর্থাৎ কর্তা কর্ম, তারপরে হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু এখানে আমরা ক্রিয়াপদটাকে লিখছি মাঝখানে বসে গেছে দাও। তো এটাকে আমরা এই বাক্যের যে সুশৃঙ্খল, এলোমেলো হবে না, আমরা যে কোনো বাক্যকে আমরা এলোমেলো করে যদি লিখি তাহলে সেটা আসক্তি গুণ হারাবে। অর্থাৎ নৈকট্য, পারস্পরিক নৈকট্য থাকার যে নিয়ম, সেই নিয়মটা যদি না মেনে আমরা যদি অন্যভাবে লিখি, অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখানে গরজে গগনে মেঘ বর্ষা ঘন, কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা না লিখে যদি আমি লিখি যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তাহলে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা আমরা আসক্তি বা নৈকট্যের মধ্যে যদি লিখি গগনে গরজে মেঘ, গগনে
গরজে মেঘ ঘন বর্ষা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। তাহলে কিন্তু যে আকাশে মেঘ গর্জন করছে বর্ষার দিনে, মানে আকাশে মেঘ দেখা যাচ্ছে, এরকম অর্থটা বোঝা যায়। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না গরজে গগনে মেঘ বর্ষা ঘন, এটার কোনো অর্থ হয় না। অর্থাৎ আমাদের এই আসক্তিটার মধ্যে আমরা দেখব যে আমাদের পরস্পর যে আমরা যে বাক্যটা ব্যবহার করলাম, বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস, এই পদবিন্যাসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেই বাক্যটা মানে আমার আসক্তি গুণ হারাবে এবং সেটা সার্থক বাক্য হবে না। অর্থাৎ একটা সার্থক বাক্য হওয়ার জন্য যে যে গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলো আমরা আকাঙ্ক্ষা তো আমাদের থাকতে হবে, আসক্তি থাকতে হবে। এরপরে যেটা যোগ্যতা, যোগ্যতা বলতে মানে ভাবগত এবং অর্থগত যে মিল বিন্যাস। এই যে পরস্পর যে পদ, কতগুলো পদের সমষ্টি হচ্ছে বাক্য। আমরা প্রথমেই বলেছি যে কতগুলো পদের সমষ্টিকে আমরা বাক্য বলি এবং সেইগুলো কি সুশৃঙ্খল পদবিন্যাস। আবার সেটা অর্থযুক্ত হতে হবে, মানুষের মানে যেন বুঝতে পারে এই অর্থগুলো, সেভাবে আমরা বাক্যটা লিখব। এখন আকাঙ্ক্ষা আসক্তি আমরা বুঝলাম, তার যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে যে ভাবগত এবং অর্থগত যে মিল বিন্যাস বা যে পদগুলো যে আমরা দিলাম। যদি আমি বলি যে গাছের শাখায় মাছের বাসা, কিংবা গরুগুলি আকাশে উড়ছে, তাহলে এখানে দেখো, লক্ষ্য করে যে এখানে আমাদের প্রথম যে দুটো বিষয় ছিল, একটা বাক্যে সার্থক বাক্যের জন্য আকাঙ্ক্ষা এটার মধ্যে আছে, আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়েছে। আসক্তি পরস্পর যে বিন্যাস আমরা দেখেছি, এটাও ঠিক আছে, কেমন? কিন্তু এটাও মিল আছে। আকাশের যে কথাটা, গাছের শাখায় মাছের বাসা, এখানে আকাঙ্ক্ষা আছে, আসক্তি আছে, দুইটাই ঠিক আছে। কিন্তু এখানে কি নেই? এখানে যে ভাবগত অর্থগত মিল, যে গাছের শাখায় আসলে কি মাছের বাসা হতে পারে কিনা, এই বিষয়টা, অর্থাৎ আমরা যে এটা বলবো সেই বলাটা ঠিক আছে কিনা, যোগ্যতার বাক্যস্থ যে অর্থগত ভাবগত যে মিল বন্ধন, সেটার নাম হচ্ছে যোগ্যতা। যে সূর্য, যদি আমি বলি যে সূর্য পূর্ব দিকে উঠছে, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি সূর্য উত্তর দিকে উঠছে, ঠিক হবে? ঠিক হবে না, কারণ সূর্য কখনোই উত্তর দিকে উঠতে পারে না। তারপরে গাছের শাখায় মাছের বাসা হতে পারে না, গাছের শাখায় কিসের বাসা হতে পারে? এটার পরিবর্তে এটা হবে পাখির বাসা। আর গরুগুলি আকাশে না ওঠে, এখানে পাখিগুলি। আবার আমি যদি বলি জলে বাঘ আর ডাঙায় কুমির, হবে? জলে বাঘ ডাঙায় কুমির, মানে জলে বাঘ বাস করে আর ডাঙায় কুমির থাকে, যদি বলি, সেখানেও বাক্যটা যোগ্যতা হারিয়েছে। অর্থাৎ যদি একটা বাক্যে মনে রাখবে যে একটা বাক্যে যদি তার আকাঙ্ক্ষা আসক্তি থাকে, আবার আমরা তাহলে দেখলাম একটা সার্থক বাক্য হওয়ার জন্য আমরা দেখি যে তিনটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। যদি এই তিনটা উপাদানের একটা উপাদান আমরা দিতে ব্যর্থ হই বা আমাদের বাক্যের মধ্যে না থাকে, তাহলে কিন্তু বাক্যটা সার্থক হবে না। তাহলে সার্থক বাক্যের জন্য একটি সার্থক বাক্যের জন্য তিনটি গুণ থাকা আবশ্যক। 1 নম্বর আকাঙ্ক্ষা, 2 নম্বর আসক্তি। আসক্তিকে আবার অনেকেই ভুল করে আসক্তি মনে করে। আসক্তি কয় তো সংযুক্ত, এটা কিন্তু হবে না, এটা হবে না, এটা দিতে হবে তয় তয় রস্বীকার। আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা জিনিস থাকলে একটা বাক্য সার্থক হবে। তো বাক্যের আসলে এই তিনটা জিনিস আমরা জানলাম যে একটা সার্থক বাক্যে কি কি উপাদান থাকতে হয়। তাহলে এটার পর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাক্যের গঠনগত শ্রেণীবিন্যাস।
আর বাক্য গঠনগত শ্রেণীবিন্যাসের আগে আরেকটা জিনিস আমরা খুব অল্পে খুব সংক্ষেপে আমরা যদি আলোচনা করি যে বাক্যের অংশগত বিভাগ বা বাক্য বিভাজন দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এটা তোমরা হয়তো জানো যে বাক্যের যে অংশ কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই অংশটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর যাকে বলা হয় সেটা হচ্ছে বিধেয়। যেমন আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এখানে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি আমরা যদি লিখি যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তাহলে এখানে উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য তো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বিধেয়, এখানে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। তারপরে পাখিরা আকাশে উড়ে, পাখিরা আকাশে উড়ে, আকাশে ওড়ে পাখিরা, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। এরকম উদ্দেশ্য বিধেয় আছে শব্দের বাক্যের যে অংশগত বিভাগ বা বাক্য বিভাজনে এই বিষয়গুলো কর্তা ক্রিয়া কর্ম এগুলো আছে। এখানে কর্তা কর্ম এবং ক্রিয়াপদ এগুলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব এরকম আছে। তো আমরা আজকে আরেকটা বিষয় যে বাক্যের যে গঠনগত যে শ্রেণীবিন্যাস সেই বিষয়টা আমরা একটু কথা বলি যে গঠনগত ভাবে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। গঠনগত ভাবে বাক্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সরল বাক্য এক নম্বর হচ্ছে গঠনগত শ্রেণীবিন্যাসে, এক নম্বর হচ্ছে সরল বাক্য, এটা গঠনগত বিন্যাস, গঠনগত বিচার বাক্য, সরল বাক্য। দুই নম্বর হচ্ছে জটিল বাক্য, তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য। এটাকে মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য বলে, যৌগিক বাক্য, সরল বাক্য। তাহলে সরল বাক্যটা কি? সরল কথাটার মধ্যেই যেন আমরা বাক্যটাকে খুঁজে পাই যে বাক্যটার মধ্যে কোনো কিছু নেই, কোনো ধরনের মেদ, কোনো ধরনের আলাদা কোনো লেজ, এরকম কিছু নেই, একদম প্লেন একটা বাক্য, সেটা হচ্ছে সরল বাক্য। আমরা সরল বাক্য যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন আমি যদি বলি যে সরল বাক্য যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে আমি ভাত খাই, আমি বাড়ি যাই, সে স্কুলে যায়, পাখিরা আকাশে উড়ে, এরকম যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো হচ্ছে সরল বাক্য। অর্থাৎ এখানে আমরা দেখবো যে আমি ভাত খাই, এখানে কর্তা কর্ম একটিমাত্র কর্তা উদ্দেশ্য, একটিমাত্র সমাপিকা ক্রিয়া, একটিমাত্র কর্ম এরকম আছে। অবশ্য আরো বড় করেও বাক্য গঠন করা যেতে পারে সরল বাক্য। আমরা শুধু আজকে মানে যেটা যে সমাপিকা ক্রিয়া এবং যেগুলো আছে, শিশুটা হাসছে, অকর্মক ক্রিয়া দেওয়া হতে পারে, শিশুটা হাসছে, শুধু একটা কর্তা আছে এবং ক্রিয়াপদ আছে, সেটাও সরল বাক্য হতে পারে। সে ভাত খাচ্ছে, এখানে আমরা দেখি যে সমাপিকা ক্রিয়া, শিশুটা হাসছে, সেখানে অকর্মক ক্রিয়া। তো এভাবে আমরা সরল বাক্যের যে বিষয়টা দেখি যে সরল বাক্যের মধ্যে একটিমাত্র সাবজেক্ট বা কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, যেটার মধ্যে এটা হচ্ছে সরল বাক্য। জটিল বা মিশ্র বাক্য, যে বাক্যে প্রধান খণ্ড বাক্যের অধীন, এটা তোমরা একটু খেয়াল করতে হবে। জটিল বা মিশ্র বাক্যটা হচ্ছে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ড বাক্য থাকে, বা একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে, তাকে জটিল বাক্য। অর্থাৎ একটা প্রধান বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য, এই দুটো মিলে বা আশ্রিত বাক্য, এই দুটো মিলে সেখানে যে বাক্যটা হবে সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। এবং জটিল বাক্যের মধ্যে যে বিষয়গুলো থাকে তোমরা খুব সহজে যদি তোমরা মনে রাখতে চাও, সেটা হবে যে আমরা সাপেক্ষ সর্বনাম,
সাপেক্ষ সর্বনাম আছে। সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যে, সে, যা, তা, যিনি, তিনি, হ্যাঁ, এরকম আছে। আবার আমরা নিত্য সম্বন্ধীয় অব্যয় কতগুলো আছে, যেমন ধরো যে যদিও, তথাপি, এরকম কতগুলো আছে। যদিও সে গরিব তবুও সে সৎ, এরকম যেগুলো আছে। এই শব্দগুলো এই কোনো একটা বাক্যের মধ্যে যখন আমরা জটিল বাক্যটা যখন আমরা বিশ্লেষণ করব, আমরা দেখব যে এখানে যদিও, তথাপি, যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে, যদি তুমি যাও তাহলে তবে আমি আসব, এরকম মনে করো যে মিশ্র বাক্যের মধ্যে, জটিল বা মিশ্র বাক্যের মধ্যে ধরো জটিল বাক্য, জটিলে আমরা যদি যে যদি তুমি আসো তবে আমি যাব। এখানে যদি তুমি আসো তবে আমি যাব, এখানে প্রধান খণ্ড বাক্যটা কিন্তু আমি যাব, তবে আমি যাব। এটার পুরো নির্ভরশীলটা হচ্ছে অপ্রধান খণ্ড যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব। আমি যাবটা হচ্ছে এখানে প্রধান খণ্ড বাক্য। তো এখানে আমরা আরো কতগুলো দেখাতে পারি যে জটিল বাক্যের মধ্যে যে সে উপস্থিত তা সবাই দেখেছে, সে যে উপস্থিত তা সবাই দেখেছে, সে যে উপস্থিত তা সবাই দেখেছে। তুমি যা বলেছিলে সবই খেতে গেছে। তো এখানে আমরা যতই করিবে দান তত যাবে বেড়ে, আরেকটা শব্দ যেমন যতই করিবে দান, যত করিবে দান ততই যাবে বেড়ে। যত, তত, যদি, তবে, হ্যাঁ, তারপরে যে, সে, যাকে, তাকে, যিনি, তিনি, এরকম অনেকগুলো পদ সাপেক্ষ সর্বনাম কিংবা সংযোগ আমরা অব্যয় পদ যদি দেখি, সেগুলোর দিয়ে তোমার জটিল বাক্য হতে পারে। তাহলে জটিল বাক্যের মধ্যে আমরা যদি দেখি যে এখানে একটা খণ্ড বাক্য থাকবে, প্রধান খণ্ড বাক্য, তার সাথে অপ্রধান খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকবে। এই দুটো মিলে যে এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করে, এটা যদি আমরা এটা ব্যাখ্যা করি, এমন কোনো মা নেই, এমন কোনো মা নেই, এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করেন না, স্নেহ করেন না। এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করেন না। এখানে যিনি সন্তানকে স্নেহ করেন না, এটা হচ্ছে তোমার আশ্রিত বাক্যের মা বিশেষ্য পদকে বিশেষিত করেছে। এমন কোনো মা অংশটি আশ্রিত বাক্য, এমন কোনো মা, এটা হচ্ছে আশ্রিত, এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করেন, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। যিনি সন্তানকে স্নেহ করেন না, আর এমন কোনো মা নেই, এটা হচ্ছে ওটার আশ্রিত বাক্য। আশ্রিত বাক্যটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে জটিল বাক্য এবং জটিল বাক্যের মধ্যে একটা প্রধান খণ্ড বাক্য থাকবে আর একটা আশ্রিত বাক্য থাকবে, থেকে যখন একটা বাক্য হবে এবং সেই বাক্যের মধ্যে তোমরা দেখবে যে যেখানে যে বাক্যগুলোর মধ্যে যিনি, তিনি, যে, সে, যা, তা, যাকে, তাকে, এইগুলো আছে, সেগুলোকে আমরা জটিল বাক্য বলবো। যে জটিল বাক্য যদি যে ব্যক্তি কর্মরত আছে তাকে বিরক্ত করো না, যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে, যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে। আমি একটা যে সত্য কথা বলে, জটিল বাক্য, যে সত্য কথা বলে, যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে। তাহলে যে, তাকে, হ্যাঁ, যা, তা, এরকম যে, তাকে, তাহলে এখানে তাকে সকলেই ভালোবাসে, এটা হচ্ছে প্রধান বাক্য, খণ্ড বাক্য। আশ্রিত হচ্ছে যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আর আশ্রিত বাক্য হচ্ছে যে সত্য কথা বলে। এরকম আমরা আরো অনেকগুলো বাক্য বলতে পারি। যেহেতু আমি সত্য কথা বলিনি তাই আমি বিপদে পড়েছি। যেহেতু আমি সত্য কথা বলিনি, যেহেতু আমি সত্য কথা বলিনি, জটিল বাক্যগুলো দেখো।
যেহেতু আমি সত্য কথা বলিনি তাই আমি বিপদে পড়েছি তাহলে এখানে কি হলো, যেহেতু আর তাই দুটো। তাহলে এখানে প্রধান খণ্ডবাক্য না, আমি বিপদে পড়েছি, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আশ্রিত বাক্য হচ্ছে যেহেতু আমি সত্য কথা বলিনি। তাহলে প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থেকে যেটা হবে, এবং সেখানে সাপেক্ষ সর্বনামগুলো খেয়াল করবে, যদি তিনি, যে, সে, যা, তা, এরকম যেগুলো থাকবে সেগুলো দিয়ে জটিল বাক্যটা হবে। তাহলে জটিল বাক্য, এবং এটাকে যদি যেহেতু আমি সত্য কথা বলিনি তাই আমি বিপদে পড়েছি, এটাকে যদি আমি সরল করতে চাই তাহলে কি হবে, এটাকে সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি, এটা জটিল বাক্য। এটাকে যদি আমরা সরল করি, সরলটা হবে সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি। সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি, এটা হবে সরল বাক্য। তারপরে যদি আমি বলি যে আমার যে কলমটি হারিয়েছিল সেটি ফিরে পেয়েছি, আমার যে কলমটি হারিয়েছিল আমি সেটি ফিরে পেয়েছি, এটা জটিল বাক্য মনে করো। আমার যে কলমটি হারিয়েছিল, আমার যে কলমটি হারিয়েছিল সেটি আমি ফিরে পেয়েছি। এটা জটিল বাক্য, যে সেটি আমি ফিরে পেয়েছি, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আমার যে কলমটি হারিয়েছিল সেটা হচ্ছে অপ্রধান খণ্ড বাক্য, আশ্রিত বাক্য। তাহলে এটা যদি জটিল হয়, এটাকে করা যে আমার হারানো কলমটি ফিরে পেয়েছি, এটা হবে সরল বাক্য। তাহলে জটিল থেকে সরল করতে হলে কি করতে হবে, একটা জিনিস খেয়াল করে দেখ, যে জটিল বাক্যের মধ্যে যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে, যা, তা, এরকম যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, এটা জটিল বাক্য। যেমন তেমন আছে, যে কর্মের অনুরূপ ফল পাবে, এটা সরল বাক্য। তারপর যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র, যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র, তাহলে এটা যে, সে আছে, আমি যদি যে, সে, তাহলে আমরা জানলাম যে সরল বাক্য হচ্ছে যে একটি মাত্র কর্তা এবং একটি সমাপিত ক্রিয়া থাকবে, সেটা সরল বাক্য। জটিল বাক্যে আমরা দেখলাম যে এখানে সাপেক্ষ সর্বনাম থাকবে বা যোজক বাক্য থাকবে। আর আমরা উদাহরণ দিয়েছিলাম সব জটিল বাক্যের, যেহেতু আমি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এরকম যেগুলো আছে এগুলো দিয়ে আমরা। এখন যৌগিক বাক্যটা কি? যৌগিক বাক্য, আমরা যদি যৌগিক বাক্যের কতগুলো উদাহরণ দিই। যৌগিক বাক্য হচ্ছে একাধিক সরল বা জটিল বাক্য, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক জটিল বাক্য বা সরল বাক্য, সংযোজক, বিয়োজক, বিশ্লেষক, ব্যতিরেক ইত্যাদি যোজক শব্দ দ্বারা যদি যুক্ত হয়, তাহলে অর্থাৎ দুইটা সরল বাক্য যুক্ত হতে পারে, মাঝখানে একটা যোজক বা অব্যয় পদ থাকবে, সেভাবে আমরা যৌগিক বাক্য বলবো। যেমন আমরা যদি বলি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এখানে তাই, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, সে পণ্ডিত কিন্তু বিনয়ী নয়। লক্ষ্য করে দেখো যে এখানে সত্য কথা বলিনি, কে? এটা আমি সত্য কথা, আমিটা উজ্জ্ব আছে, সত্য কথা বলিনি, বিপদে পড়েছি। এখানে কিন্তু দুটো সরল বাক্য আছে, বিপদে পড়েছি, সত্য কথা বলিনি। তাহলে আমি সত্য কথা বলিনি, আমি বিপদে পড়েছি, এটাকে মাঝখানে তাই দিয়ে আমরা যুক্ত করলাম, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, তিনি ধনী ছিলেন, তিনি সুখী ছিলেন না। বাক্য এখানে দুটো, তিনি ধনী ছিলেন, তিনি সুখী ছিলেন না, মাঝখানে কিন্তু দিয়ে এটা আমরা যুক্ত করে দিলাম। সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, সে পরিশ্রমী বটে, সে পরিশ্রমী, সে নির্বোধ, তাহলে আমরা কিন্তু দিয়ে নির্বোধ। সে পণ্ডিত কিন্তু বিনয়ী নয়, এখানে আমরা এই কিন্তু দিয়ে, অর্থাৎ এখানে একাধিক সরল বাক্য বা জটিল বাক্য যুক্ত করে আমরা যদি মাঝখানে সংযোজক, যে যোজক শব্দগুলো নিয়ে, যোজক শব্দ
অব্যয় শব্দ বলা হয় বা যোজক শব্দ, এই শব্দগুলো দিয়ে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার ফলে এটা যৌগিক বাক্য হয়েছে। অর্থাৎ তাহলে যৌগিক বাক্যটা এখন আমরা যদি একটা যে বাক্য রূপান্তর আছে তোমাদের, এই সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এটা আমরা কিভাবে করব? সরল থেকে যৌগিক বাক্য, জটিল বাক্য বা সরল থেকে যৌগিক বাক্য। আমরা যদি সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটাকে আমরা এর আগে উদাহরণ দিয়েছিলাম যে সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি। সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি, এটা ছিল সরল বাক্য। সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি, সরল বাক্য ছিল। আর জটিল বাক্য ছিল, এখানে থাকতে হবে যে যে সে, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, এরকম। যেহেতু আমি সত্য কথা বলিনি তাই আমি বিপদে পড়েছি, সেহেতু বিপদে পড়েছি। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। এখানে তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে? তিনি তিনি ধনী হলেও সুখী ছিলেন না, তিনি ধনী হলেও সুখী ছিলেন না। সে পরিশ্রমী হলেও নির্বোধ, সে পণ্ডিত হলেও বিনয়ী নয়। এটা হচ্ছে সরল। আর আমরা যখন জটিল করব, যদিও তিনি ধনী ছিলেন তথাপি তিনি সুখী ছিলেন না, যদিও সে পরিশ্রমী তথাপি সে নির্বোধ, যদিও সে পণ্ডিত তথাপি সে বিনয়ী নয়। যদিও তথাপি, কেমন এরকম যে যদিও তথাপি দিয়ে আমরা কিন্তু এগুলোকে একটা থেকে আরেকটা, যদি আমরা সরল বাক্যর মধ্যে যদিও তথাপি কিন্তু তাই বটে কিন্তু এই সমস্ত কিছু থাকবে না। যখন কোনো কিছু থাকবে না সেটা হবে সরল বাক্য। আর যখন আমরা দেখবো যে যদিও তথাপি, যে, সে, যিনি, তিনি, এরকম কোনো বাক্যের মধ্যে আছে সেটাকে আমরা জটিল ধরবো। আর যখন দেখবো যে দুটো বাক্যের মধ্যে মাঝখানে যোজক পদ দ্বারা সংযুক্ত করা হয়েছে তখন সেটা হবে যৌগিক বাক্য। এটা মনে রাখবা, যদি এটা মনে থাকে তাহলে দেখবো যে সরল, জটিল, যৌগিক এই তিনটা তোমার চিনার উপায় কি? এই তিনটা বাক্য চিনার উপায় হচ্ছে যে সরল বাক্যের মধ্যে কোনো কিছু নেই, মেদহীন, একদম মেদহীন বিষয় থাকবে, কোনো কিছু থাকবে না। অর্থাৎ মেদহীন বলতে আমি বোঝাচ্ছি যে এখানে কোনো ধরনের অব্যয় পদ, যোজক পদ কিংবা সাপেক্ষ সর্বনাম এরকম কোনো কিছু থাকবে না। যত তত, যিনি, তিনি, যাকে তাকে, যেহেতু সেহেতু, তারপরে এবং কিন্তু, তথাপি, তাই, এরকম কোনো পদ আমরা দেখব না। এটা হচ্ছে সরল বাক্যের মধ্যে। আবার জটিল বাক্যের মধ্যে আমরা দেখবো যদিও, তথাপি, যেমন তেমন, যে, সে, যিনি, তিনি, যাকে তাকে, বাক্যের মধ্যে আমরা কোথাও না কোথাও এটার ব্যবহার দেখবো, তাহলে এটা জটিল বাক্য হবে। আর যৌগিক বাক্যটা হবে আমরা যখন দেখবো যে দুটো আলাদা বাক্য, আমরা যদি মাঝখানে যে যোজক পদ যেটা থাকবে সেটাকে বাদ দিলেও আমরা দুটো আলাদা বাক্য হতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক বাক্যের মধ্যে কিন্তু, এবং, যেহেতু, তাই, এরকম দিয়ে আমরা যৌগিক বাক্য করতে পারবো। তাহলে যৌগিক বাক্যটা আমরা বের করে ফেলবো ওইভাবে। তাহলে এখন আমাদের মানে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। এই 3 ধরনের বাক্য আছে। আমরা এই 3টা বাক্য আমরা পড়বো। একটি সার্থক বাক্যে 3টি উপাদান: আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা। এই 3টা বিষয় আমরা ভালোভাবে জানবো বাক্য গঠন করতে হলে, কারণ আমাদের বাক্য গঠনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যখন পরবর্তীতে আমরা যখন আরো বড় হব, আমাদের বিভিন্ন রচনা লিখতে হবে, আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হয়। বানান তো অবশ্যই, বানানটা তোমরা অবশ্যই সবসময় খেয়াল করবে, এবং সাধু চলিতের যে ব্যবহার সেটারও অন্য প্রসঙ্গ, কিন্তু সেটাও আমাদের দেখতে হবে যে সাধু এবং চলিতের ব্যবহার আমরা ঠিকভাবে করছি কিনা। সেখানে ক্রিয়াপদ, সর্বনাম পদের যে বিস্তৃত এবং সংক্ষিপ্ত রূপ আছে সেটা দেখতে হয়। আর বাক্যের মধ্যে দেখতে হবে যে আমি যখন সরল বাক্য বলবো এবং সরল কোনো কিছু নেই, কর্তা, কর্ম, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং একটা থাকবে, এবং জটিল বাক্যের মধ্যে থাকবে সাপেক্ষ সর্বনামগুলো থাকবে, আর যোজক পদগুলো থাকবে তোমার যৌগিক বাক্যের মধ্যে। তাহলে এই জিনিসটা যদি মনে থাকে তাহলে তোমরা করতে পারবে, মানে শব্দের যে শ্রেণী বিন্যাসে বাক্যের যে গঠনগত ভাগটা তোমরা বুঝতে পারবে বা করতে পারবে। এবং রূপান্তরের কথাটা আমি বললাম, সরল, জটিল, যৌগিক। আরো অনেকগুলো আছে বাক্যের, অস্তিবাচক, নেতিবাচক বাক্য আছে, তারপরে সেখানে প্রশ্নবোধক, বিস্ময়সূচক, অনেক ধরনের রূপান্তর করতে হয়। এবং সেই রূপান্তরগুলো মনে রাখতে হবে যে তোমার অর্থটা যেন ঠিক থাকে, অর্থ ঠিক, শব্দের অর্থ, বাক্যের যে অর্থ যেটা আছে, যে আমি ভাত খাই, তো এটা যদি আমি ভাত খাই, এখন আমি ভাত খাই না বললে কিন্তু অর্থটা ঠিক থাকে না। আমি ভাত না খেয়ে পারি না, আমি ভাত খাই, এটা কিন্তু একই অর্থ। তাহলে একটা নেতিবাচক, একটা অস্তিবাচক হয়েছে। তাহলে অর্থ ঠিক রেখে কিন্তু আমাদেরকে এই শব্দের যে রূপান্তর, বাক্যের যে রূপান্তরগুলো সেগুলো করতে হবে। আরেকটা আছে বাকভঙ্গি বা
অর্থ অনুসারে যে বাক্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ এতে কি বিশেষ জোর দিয়ে কথা বলা, কণ্ঠস্বরের উঠানামা, কাঁপন, টেনে টেনে শব্দ উচ্চারণ ইত্যাদি দ্বারা বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশ করা সম্ভব। বিভিন্ন ভঙ্গিতে কণ্ঠধ্বনি উচ্চারণের ফলে যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তা নানা প্রকার ভাব ও অর্থ সৃষ্টি করে। যে মনে করো যে আমরা অনেক সময় কোনো কিছু দৃশ্য দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই। আমরা অনেক সময় দেখে যে খুব হতাশ হয়ে যায়, আমাদের মধ্যে দুঃখবোধ কাজ করে। আবার আমরা অনেক সময় কমান্ডে শুনে, এদিকে আসো, তুমি এই কাজটা করো, তারপরে তুমি বাড়ি যাও। এরকম অনেক আমাদের বাক ভঙ্গি যেটা, সেই ভঙ্গি অনুযায়ী কিন্তু আমাদের বাক্যের শ্রেণীবিন্যাস আছে। সেই শ্রেণীতে আমরা বাক্যগুলোকে আমরা 7 ভাগে ভাগ করব। যে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছা বা প্রার্থনা সূচক, কার্যকরণাত্মক, সংশয় বা সন্দেহবাচক, আবেগ সূচক বাক্য। এরকম 7টি শ্রেণী বিন্যাস আছে। তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে, তোমরা এগুলো দেখবে। তারপর আমি যদি বলি যে বর্ণনাত্মক বা বিবৃতিমূলক, যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয়। সাধারণ নির্দেশ করা হয়েছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, সে রোজ স্কুলে যায়, এগুলো সাধারণ নির্দেশাত্মক বাক্য। তো নির্দেশাত্মক বাক্যটাকেও কিন্তু আমরা আবার 2 ভাগে ভাগ করি। যদিও নির্দেশাত্মক বাক্যকে ব্যাকরণে 2 ভাগে ভাগ করে বলা হয়েছে অস্তিবাচক এবং নেতিবাচক। আসলে অস্তিবাচক এবং নেতিবাচক প্রত্যেকটা বাক্যের বাক্যের যে ভাগগুলো আছে, প্রশ্নবোধক, অনুজ্ঞা, ইচ্ছা, কার্যকারণ, সংশয়, আবেগ, প্রত্যেকটার মধ্যে নির্দেশাত্মক বাক্যকে আমরা অস্তি এবং নেতি 2 ভাগে ভাগ করা যায়। অস্তি আর নেতি। অস্তি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেতি মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হা বোধক এবং না বোধক। তো প্রত্যেকটা বাক্যকেই কিন্তু আমরা হা বোধক এবং না বোধক করতে পারি। তাহলে আমরা যে নির্দেশাত্মক বাক্যটা হচ্ছে যেটা সাধারণ নির্দেশ করা হয়, কোনো কিছুর একটা সাধারণ নির্দেশ দেয়, সেটা নির্দেশাত্মক বাক্য। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সে রোজ স্কুলে যায়, এটা একটা সাধারণ কথা, বিবৃতিমূলক একটা বাক্য। এবং অস্তিবাচক নেতিবাচকটা যে আমাদের যেমন মনে করো যে আমরা বলতে পারি যে আমি বসে আছি, হ্যাঁ, এটা যে আমি বসে আছি, আমি কি বসে নেই, তাহলে এটা তোমার হয়ে যায়, অর্থাৎ অস্থি এটা আমার নেতি, যে আমি বসে নেই, আমি কি বসে নেই। হৈমন্তী চুপ করিয়া রইল। তো এটা যে আমি হৈমন্তী কোনো কথা বলল না, হৈমন্তী চুপ করিয়া রইল, এটা হচ্ছে হৈমন্তীর যে চুপ করে, এটা অস্তিবাচক। আবার হৈমন্তী কোনো কথা বললো না, লাভবোধক হয়েছে, কিন্তু আবার ওই কথাটা কিন্তু একই, সে চুপ করে আছে। অর্থাৎ অর্থটাকে ঠিক রেখে তোমাকে ওই পরিবর্তনটা করতে হবে। অর্থাৎ বাক্যের যখন তোমরা পরিবর্তন করবে, যখনই যে বাক্যকে অন্য আরেক বাক্যে রূপান্তর করতে বলা হয়, তখন ওইভাবে করতে হবে। তাহলে আমরা এইভাবেই কিন্তু এই বাক্যটাকে শেষ করব। তো যা হোক, আমরা আজকে ক্লাসটা শেষ করব। তো তোমাদের আমরা বাক্য আরো কতগুলো বিষয় আছে, আমাদের আজকে সময়ের স্বল্পতার কারণে ক্লাসটা শেষ। যদিও আমরা শুধু বাক্যের যে গঠনগত দিক, বাক্যের আকাঙ্ক্ষা, আসতে যোগ্যতা, মানে একটা সার্থক বাক্যের উপাদান, এবং বাক্যের যে অর্থগতভাবে যে বাক্যের যে গঠন, সেই গঠনের কথা বললাম। তোমরা অর্থ অনুসারে বাক্যকে আমরা 7 ভাগে ভাগ করেছি, সেগুলো তোমরা একটু দেখে নিবে। যে সবগুলো আবেগ, কোনটা প্রশ্নবোধক, কোনো প্রশ্ন করা হলে, অনুজ্ঞাসূচক, কোনো ইচ্ছা আদেশ হলে, তারপরে কার্যকারণ, সংশয়, সন্দেহ, এগুলো তোমরা একটু দেখে নিবে। যেমন আমরা যদি বলি যে কার্যকারণকে, যে যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে হয়, যেমন মনে করো যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, মন দিয়ে না পড়লে পাস করা যায় না, এগুলো নিয়ম, কতগুলো শর্ত আছে, এগুলো হচ্ছে কার্যকারণাত্মক। সন্দেহ হচ্ছে যে যদি কোনো সন্দেহ করা হয়, মনে করো যে বোধহয় ছেলেটা চাকরি পাবে না, হয়তো তুমি সম্ভবত আমি আগামী মাসে আসতে পারে, আগামী মাসে পরীক্ষার ফল দিতে পারে, হয়তো 2-3 মাসের মধ্যে কোভিড-19 শেষ হয়ে যাবে, এরকম যে আমরা সন্দেহ বা সংশয় আমরা বা করি, যেটা হয় সেটা। আর বিষয় বা আবেগ অনেকগুলো সহজে, হর্ষ, বিষাদ, শোক, ক্রোধ, ঘৃণা, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তোমার বিষয়সূচক বা আবেগ সূচক বাক্যগুলো হয়। তাহলে আমরা বাক্যের যে আমরা আজকে যেটা পড়লাম, সেটাতে আমরা জানলাম যে বাক্য কি, বাক্যের গঠন অনুসারে শ্রেণীবিন্যাস, বাক্যের রূপান্তর আমরা কিছু চেষ্টা করেছি যে কিভাবে রূপান্তর করা
করতে হয় সরল জটিল যৌগিক বাক্যটা, সেটা আমরা একটু জেনে নিয়েছি। তো তোমরা এই ক্লাসগুলো বাড়িতে এটা পড়বে। আর আগামী ক্লাসে আমরা কবি আবু মুস্তফা কামালের যে ছবি কবিতাটা আমি যেটা পড়িয়েছিলাম অর্ধেকটা, সে আগামী ক্লাসে সেটা শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবে। এই কোভিড-19 সবাই যদিও মানে আবার দ্বিতীয় ঢেউ আমাদের বাংলাদেশে এসেছে, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।